বন্ধুরা, সিন্ধু জলচুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি নিয়ে পাকিস্তানের কান্নাকাটি আর আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধে বিষেধগার নতুন কিছু নয়। কিন্তু এবার ভারত সরকার যা করলো তাকে এক কথায় বলা যায় সাইলেন্ট কিলার মুভ। জম্মু কাশ্মীরে 120 বছরের পুরনো একটি প্রজেক্টকে পুনরুজ্জীবিত করে ভারত প্রমাণ করে দিল যে আমরা আর শুধু আলোচনার টেবিলেই সীমাবদ্ধ নেই। পাকিস্তান যখন ওয়ার্ল্ড ওয়াটার ডেতে ভারতের বিরুদ্ধে নালিশ জানাচ্ছে, ঠিক তখনই ভারত সরকার ঘোষণা করলো তাদের মেগা হাইড্রোপাওয়ার মিশনের কথা। আজ আমরা ডিকোড করব কিভাবে মাত্র 10 মেগাওয়াটের একটি ছোট প্রজেক্ট পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছে এবং কিভাবে 2026 সালের মধ্যে ভারত সিন্ধু নদের জলকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে চাইছে। আমি সুশোভন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। ঘটনাটি শুরু হয় আজ থেকে ঠিক 2 সপ্তাহ আগে। দিনটি ছিল ওয়ার্ল্ড ওয়াটার ডে। সারা বিশ্ব যখন জল সংরক্ষণের কথা বলছে, ঠিক সেই মুহূর্তে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে সরাসরি ভারতকে টার্গেট করেন। অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি দাবি করেন যে ভারত আন্তর্জাতিক আইন ও নীতি লঙ্ঘন করে সিন্ধু জল চুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটির অমর্যাদা করছে। জারদারির মতে ভারত নাকি জম্মু কাশ্মীরে ইচ্ছাকৃতভাবে একের পর এক বাঁধ তৈরি করে পাকিস্তানের দিকে প্রবাহিত জল আটকে দিচ্ছে এবং পাকিস্তানকে একটি মরুভূমি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। শুধু তাই নয়, তিনি বিশ্বমঞ্চে ভারতকে একটি অ্যাগ্রেসর হিসেবে তুলে ধরার চেষ্টা করেন যাতে আন্তর্জাতিক চাপ তৈরি করা যায়। বন্ধুরা, এই যে আর্টিকেলটি আপনারা স্ক্রিনে দেখছেন, এর হেডলাইনে অত্যন্ত স্পষ্ট করে কি বলা আছে দেখুন। জম্মু অ্যান্ড কাশ্মীর গভর্নমেন্ট অ্যানাউন্সেস রিভাইভাল অফ 120 years old পাওয়ার প্রজেক্ট। একদিকে পাকিস্তান যখন তাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট থেকে মানুষের নজর ঘোরাতে বিশ্বব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের দরজায় কড়া নাড়ছে আর নালিশ জানাচ্ছে, তখন ভারত কিন্তু কোনো অপ্রয়োজনীয় পাল্টা বিবৃতি বা ওয়ার অফ ওয়ার্ডসে জড়ায়নি, বরং ভারত সরকার সরাসরি কাজের মাধ্যমে জবাব দিচ্ছে। নয়াদিল্লির সাউথ ব্লক থেকে বার্তাটি এখন একদম পরিষ্কার। যতক্ষণ না পাকিস্তান সীমান্ত পেরিয়ে তাদের স্টেট স্পন্সর টেরোরিজম বা মদতপুষ্ট সন্ত্রাসবাদ পুরোপুরি বন্ধ করছে, ততক্ষণ এই ওয়াটার ডিপ্লোমেসি বা জল বন্টন নিয়ে কোনো প্রকার দ্বিপাক্ষিক আলোচনায় ভারত বসতে পারবে না বা বসতে যাবে না। ভারতের এই যে স্ট্র্যাটেজিক সাইলেন্স বা কৌশলগত নীরবতা, এটাই এখন ইসলামাবাদকে সবচেয়ে বেশি আতঙ্কিত করে তুলেছে। কারণ পাকিস্তান বুঝতে পারছে ভারত এখন আর শুধু প্রতিবাদ লিপিতে সীমাবদ্ধ নেই। ভারত এখন কথা কম বলছে আর জম্মু কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে পরিকাঠামো উন্নয়নের কাজ বেশি করছে। আর এই কাজগুলোই ভবিষ্যতে পাকিস্তানের জলপথের নিয়ন্ত্রক হয়ে দাঁড়াবে। বন্ধুরা, এবার আসি আজকের আলোচনার সবচেয়ে রোমাঞ্চকর অংশে, মোহরা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। এটি কোনো সাধারণ কংক্রিটের বিদ্যুৎ কেন্দ্র নয়, বরং এটি ভারতের এক জীবন্ত ইতিহাস। একটু কল্পনা করুন তো, 1903 সালের কথা, যখন ভারতের বেশিরভাগ বড় শহরেও বিদ্যুতের আলো পৌঁছায়নি, তখন জম্মু কাশ্মীরের উড়ি সেক্টরে ঝিলাম নদীর খরস্রোতা জলকে কাজে লাগিয়ে এই প্রজেক্টটির কাজ শুরু হয়েছিল। 1905 সালে এটি যখন আনুষ্ঠানিকভাবে চালু হয়, তখন এটি কেবল ভারত নয়, বরং গোটা এশিয়ার অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং মার্ভেল হিসেবে স্বীকৃত ছিল। এই প্রজেক্টের সবচেয়ে বিস্ময়কর দিক ছিল এর 10 কিলোমিটার লম্বা একটি বিশাল কাঠের চ্যানেল, যাকে কারিগরি ভাষায় বলা হয় উডেন ফ্লেম। তখনকার দিনে কোনো বড় স্টিল বা সিমেন্টের পাইপ ছাড়াই কেবল দেবদারু কাঠের কাঠামোর উপর দিয়ে জল প্রবাহিত করে টারবাইন ঘোরানো হতো। আধুনিক ইঞ্জিনিয়ারদের কাছেও আজ এটি এক গবেষণার বিষয়। এই পাওয়ার প্ল্যান্টটি সেই সময়ে শ্রীনগর শহরকে আলোকিত করার জন্য তৈরি করা হয়েছিল, যা সেই যুগের প্রযুক্তির নিরিখে ছিল এক বৈপ্লবিক পদক্ষেপ। এশিয়ান মেইলের এই হেডলাইনটি এখন আপনাদের স্ক্রিনে দেখুন, যেখানে পরিষ্কার লেখা আছে, জম্মু অ্যান্ড কাশ্মীর প্ল্যান টু রিভাইভ দ্য কান্ট্রিজ ওল্ডেস্ট পাওয়ার প্রজেক্ট ক্লোজ টু এলওসি। এবার প্রশ্ন হলো, কেন এই প্রজেক্টটি লাইন অফ কন্ট্রোলের এত কাছাকাছি হওয়া সত্ত্বেও ভারতের জন্য এত বেশি স্ট্র্যাটেজিক বা কৌশলগত গুরুত্ব বহন করছে? আসলে 1992 সালের সেই বিধ্বংসী বন্যায় এই ঐতিহাসিক প্রজেক্টটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়
এবং শেষ পর্যন্ত এটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল প্রশাসন। কিন্তু দীর্ঘ কয়েক দশক পর জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এখন ঘোষণা করেছেন যে এই হারানো গৌরবকে আমরা শুধু হেরিটেজ হিসেবেই ফিরিয়ে আনবো না, বরং একে সম্পূর্ণ আধুনিকীকরণ করে এর উৎপাদন ক্ষমতা 10.5 মেগাওয়াটে উন্নীত করব। বন্ধুরা, লক্ষ্য করার মতো বিষয় হলো এটি কেবল কয়েক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সাধারণ কোনো ইস্যু নয়। এটি ঝিলাম নদীর ওপর ভারতের চিরস্থায়ী সার্বভৌমত্ব বা সভারেনিটিকে জাহির করার একটি প্রতীকী লড়াই। পাকিস্তান যখন এই নদীর জলের ওপর নিজের অধিকার দাবি করে, তখন ভারত সরাসরি এই নদীর বুকেই নিজের পরিকাঠামো গড়ে তুলে প্রমাণ করে দিচ্ছে যে নিয়ন্ত্রণ কার হাতে। আপনাদের মনে হতে পারে মাত্র 10 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা দিয়ে ভারতের মতো এত বিশাল দেশের কি লাভ? বন্ধুরা, জিওপলিটিক্সে ফিজিক্যাল ক্যাপাসিটির চেয়ে ইন্টেন্ট বা রাজনৈতিক উদ্দেশ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। 1960 সালের সিন্ধু জল চুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি অনুযায়ী সিন্ধু, ঝিলাম এবং চেনাব এই 3টি পশ্চিমী নদীর জল ব্যবহারের অগ্রাধিকার পায় পাকিস্তান। কিন্তু চুক্তিতে একটি বিশেষ ধারা আছে। ভারত এই নদীগুলোর ওপর রান অফ দ্য রিভার প্রজেক্ট তৈরি করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যতক্ষণ না আমরা জলের স্বাভাবিক প্রবাহ চিরতরে বদলে দিচ্ছি। দুর্ভাগ্যের বিষয় হলো গত কয়েক দশকে ভারত এই আইনি অধিকারের পূর্ণ ব্যবহার করেনি, বরং বড় ভাইয়ের মতো পাকিস্তানের দিকে জলের প্রবাহকে অবাধ থাকতে দিয়েছে। কিন্তু সময় বদলেছে। ভারত এখন বুঝতে পেরেছে যে দেশ সীমান্তে অশান্তি ছড়ায় তাদের প্রতি উদারতা দেখানোর দিন শেষ। আপনারা স্ক্রিনে যে রিপোর্টটি দেখছেন, সাসপেন্ডিং দ্য ইন্দাস ওয়াটার ট্রিটি, হোয়াট ইট মিনস অ্যান্ড হোয়াই ইট ম্যাটার্স, এটি বর্তমানে পরিস্থিতির গভীরতা বোঝানোর জন্য যথেষ্ট। বিশেষ করে 1921-22 সালের পর থেকে ভারতের জল নীতিতে এক আমূল পরিবর্তন বা প্যারাডাইম শিফট হয়েছে। জম্মু কাশ্মীরে নিরীহ মানুষের উপর টার্গেটেড কিলিং এবং উরি পুলওয়ামার মতো জঘন্য সন্ত্রাসবাদী হামলার পর ভারত সরকার একটি অত্যন্ত কঠোর এবং কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছিলেন যে রক্ত এবং জল একসাথে বইতে পারে না। ভারত এখন স্থির করছে যে সিন্ধু অববাহিকার এক ফোঁটা অতিরিক্ত জলও পাকিস্তানকে বিনা পয়সায় বা বিনা লড়াইতে দেওয়া হবে না। আমরা এখন আমাদের প্রতিটি আইনগত অধিকার প্রয়োগ করছি। মোহরা হাইড্রো পাওয়ার প্রজেক্টের পুনরুজ্জীবিতকরণ আসলে সেই বিশাল মাস্টার প্ল্যানের একটি ক্ষুদ্র কিন্তু অত্যন্ত শক্তিশালী অংশ। ভারত এখন পুরো ইন্দাস বেসিন জুড়ে এমন সব ছোট বড় প্রজেক্ট হাতে নিচ্ছে যা ভবিষ্যতে সরাসরি পাকিস্তানের কৃষি ব্যবস্থা এবং তাদের বিদ্যুৎ খাতকে প্রভাবিত করার ক্ষমতা রাখবে। এটি কেবল উন্নয়ন নয়, এটি ভারতের একটি স্ট্র্যাটেজিক মেসেজ। বন্ধুরা, মোহরা প্রজেক্ট তো কেবল শুরু। ভারত কিন্তু এখানেই থেমে নেই। ভারতের আসল লক্ষ্য অনেক বড় এবং সুদূর প্রসারী। পরিসংখ্যানের দিকে তাকালে আপনারা চমকে যাবেন। 2026 সালের ডিসেম্বরের মধ্যে জম্মু কাশ্মীরের হাইড্রো পাওয়ার ক্যাপাসিটি বা জলবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এক ধাক্কায় 46% বৃদ্ধি পেতে চলেছে। বর্তমান হিসেব অনুযায়ী যেখানে এই অঞ্চলের মোট উৎপাদন ক্ষমতা ছিল প্রায় 3540 মেগাওয়াট, সেটা মাত্র কয়েক মাসের ব্যবধানে এক বিশাল লাভ দিয়ে পৌঁছে যাবে 5164 মেগাওয়াটে। এটি কোনো ছোটোখাটো পরিবর্তন নয়, এটি ভারতের পাওয়ার সেক্টরের এক বৈপ্লবিক মোড়। স্ক্রিনে আপনারা যে সংবাদপত্রের কাটিংটি দেখছেন, এই হেডলাইনটি মন দিয়ে দেখুন। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খট্টর অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে নিশ্চিত করেছেন যে পাকালডাল এবং কিরু এর মতো মেগা প্রজেক্ট দুটির কাজ এখন যুদ্ধের গতিতে এগিয়ে চলেছে। এই দুটি প্রজেক্টই চেনাব নদীর ওপর অবস্থিত। এছাড়া ডালহস্তি স্টেজ 2 প্রজেক্টের সাম্প্রতিক অনুমোদন এই পুরো অঞ্চলটিকে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় হাইড্রো পাওয়ার হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে চলেছে। ভারতের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল জম্মু কাশ্মীর থেকে প্রায় 11,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। পাকিস্তান আজ কেন এত ভয় পাচ্ছে জানেন? কারণ চেনাব এবং ঝিলাম এই দুটো নদী পাকিস্তানের পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশের কৃষিকাজের প্রধান উৎস। ভারত যখন এই নদীগুলোর ওপর বিশাল বিশাল জলাধার বা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে, তার মানে হলো পাকিস্তানের ওয়াটার সাপ্লাইয়ের অদৃশ্য চাবিকাঠি এখন দিল্লির হাতে চলে এসেছে। ভারত চাইলে যে কোনো সময় এই পরিকাঠামো ব্যবহার করে
পাকিস্তানের জলবিদ্যুৎ উৎপাদন এবং চাষবাসের ওপর বড়সড় প্রভাব ফেলতে পারে। আর এটাই হলো ভারতের নন মিলিটারি ডিটারেন্স বা সামরিক লড়াই ছাড়াই শত্রুকে চাপে রাখার এক অব্যর্থ কৌশল। বন্ধুরা, এবার আমি আপনাদের এমন একটি তথ্য দেবো যা হয়তো সাধারণ সংবাদ মাধ্যমে খুব একটা চর্চা হয় না, কিন্তু এটিই হলো আসল গেম চেঞ্জার। ভারত সরকার কেবল পাহাড়ি অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন করেই ক্ষান্ত হতে চায় না। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জলশক্তি মন্ত্রক আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে সিন্ধু নদের অববাহিকায় ভারতের যে ন্যায্য অধিকার রয়েছে সেই জলকে খালের মাধ্যমে রাজস্থানের গঙ্গানগর এবং অন্যান্য শুষ্ক ও মরু অঞ্চলে নিয়ে যাওয়ার এক মেগা পরিকল্পনা করা হচ্ছে। একটি ভেবে দেখুন, যে জল এতদিন অনর্থক পাকিস্তানে বয়ে যেত, সেই জল যদি রাজস্থানের তপ্ত বালুকাময় মরুভূমিকে শস্য শ্যামলা করে তোলে, তবে ভারতের কৃষি অর্থনীতিতে এক বড় বিপ্লব আসবে। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা হলো এটি পাকিস্তানের জন্য একটি এক্সিস্টেন্সিয়াল থ্রেট বা অস্তিত্বের সংকট। পাকিস্তান খুব ভালো করেই জানে যে যদি ভারত এই ইন্দাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জলচুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসে এবং এই বিশাল মেগা প্রজেক্টগুলো সম্পূর্ণ করে ফেলে, তবে পাকিস্তানের সিন্ধু প্রদেশ এবং পাঞ্জাব প্রদেশ, যা মূলত সিন্ধু নদের জলের উপর নির্ভরশীল, তা কয়েক বছরের মধ্যেই মরুভূমিতে পরিণত হবে। পাকিস্তানের কৃষি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে এবং সে দেশে এক ভয়াবহ খাদ্য সংকট দেখা দেবে। ভারত এখন আর জলকে কেবল প্রাকৃতিক সম্পদ হিসেবে দেখছে না, বরং একে আমাদের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ব্যবহার করছে। এটি কেবল জল নয়, এটি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একটি নন কাইনেটিক ওয়েপেন বা বিনা অস্ত্রের লড়াই। ভারত প্রমাণ করে দিচ্ছে যে সীমান্তে গুলি না চালিয়েও কিভাবে শত্রুকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা যায়। এই জলসম্পদের কৌশলগত ব্যবহারই আগামী দিনে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বা জিওপলিটিক্সের গতিপথ নির্ধারণ করবে। পরিশেষে বলা যায়, মোহরা প্রজেক্ট হয়তো ছোট, কিন্তু এর বার্তা অনেক বড়। এটি ভারতের সাহসিকতা এবং নিজের অধিকার বুঝে নেওয়ার সংকল্পের পরিচয় দেয়। একদিকে পাকিস্তান ঋণের জালে জর্জরিত হয়ে নিজেদের অস্তিত্ব বাঁচাতে লড়াই করছে, আর অন্যদিকে ভারত নিজের পরিকাঠামো এবং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে বিশ্বকে দেখাচ্ছে যে আমরা আমাদের সম্পদ রক্ষা করতে জানি। পাকিস্তানের অভিযোগ বা কান্নাকাটি ভারতের উন্নয়নের চাকাকে থামাতে পারবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারতের এই অ্যাগ্রেসিভ ওয়াটার ডিপ্লোমেসি কি পাকিস্তানকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করবে, নাকি সিন্ধু জল চুক্তি চিরতরে ইতিহাসের পাতায় হারিয়ে যাবে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন সব রোমাঞ্চকর জিওপলিটিক্যাল খবর পেতে সাবস্ক্রাইব করুন আপনার চ্যানেল, আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে। আমি সুশোভন আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।